বিরোধীরা অনেকদিন ধরেই রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছিল, কিন্তু এই যে নির্বাচন কমিশনের ডেটা কোথাও কি একটা ধুকপুকানি ধরিয়ে দিচ্ছে যে সত্যি বিজেপি নেতারা এতদিন ধরে বলছিলেন যে এটা নেই সেটা নেই, যদি এসআইআর হয় এত নাম বাদ যাবে, রাষ্ট্রপতি শাসনের কথাও বিরোধীদের মুখে শোনা গিয়েছে। কিন্তু এবার তাহলে কি? আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো অনির্বাণের সঙ্গে। অনির্বাণ, দুটো বিষয় জানতে চাইবো। প্রথমে হচ্ছে দিল্লির বন্ধ রুমের ভেতরে কি কি বিষয় আলোচনা হয়েছে, এবং একই সঙ্গে বিরোধীরা এই যে রাষ্ট্রপতি শাসনের দাবির কথা বারবার করে সামনে তুলে ধরছিলেন, কোথাও কি একটা সেই রকম ইঙ্গিত দেখতে পাচ্ছ? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে প্রথমে বিরোধীদের দিকটা আগে বলি, তারপরে বলবো যে বন্ধ ঘরের অন্দরে কি মিটিং হয়েছে। প্রথমত বিরোধীদের কথা যদি বলতে হয় তাহলে স্পষ্টত বিজেপির তরফ থেকে বলা হয়েছে যে যদি এসআইআর না হয় তাহলে ভোট করতে আমরা দেব না, ভোট আমরা অ্যালাউ করব না। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কি হচ্ছে, যদি পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তারা যদি এসআইআর পদ্ধতিতে বাধা দেন তাহলে কিন্তু তাদের যে সময়সীমা মে মাস পর্যন্ত, সেই সময়সীমা যদি পেরিয়ে যায়, ভোট যদি মাঝে না হয়, তাহলে কিন্তু রাষ্ট্রপতি শাসন লাগু হবে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত কিন্তু বিরোধী দলের স্ট্যান্ড পয়েন্ট, বিজেপির স্ট্যান্ড পয়েন্ট স্পষ্ট, রাজ্যের প্রধান বিরোধী দল তাদের স্ট্যান্ড পয়েন্ট স্পষ্ট। ফলে সে জায়গায় দাঁড়িয়ে রাষ্ট্রপতি শাসনের কথাটা উঠছে। এবং তার পাশাপাশি বলে রাখা ভালো যে এই মুহূর্তে দাঁড়িয়ে এসআইআর নিয়ে যে জরুরি ভিত্তিতে দিল্লিতে বৈঠক ডাকা হয়েছিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে, সেই মিটিং এ কি আলোচনা হয়েছে, রাজ্যের যারা ইলেকশন কমিশনের যারা প্রধান তাদেরকে যে ডাকা হয়েছিল, কিছু বিএলও, কিছু বড় লেভেলের অফিসারকে ডাকা হয়েছিল, তাদের কি এই মুহূর্তে আলোচনা হলো, সেটা কিন্তু এখন সব থেকে বড় বিষয়। এবং মানুষজন আশা করি এইটা জানার জন্যই, আমাদের ভিউয়ার্সরা এইটা জানার জন্যই অপেক্ষা করছে যে কবে নির্দেশ দেওয়া হলো, একেবারে কবে এসআইআর শুরু হবে, কিভাবে শুরু হবে, কি কি পদ্ধতি, কটা স্টেপ, কত মাস সময়, এইটাই এখন সব থেকে বড় প্রশ্ন। প্রথমত বলে রাখি যে যা খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত, 3 মাসের মধ্যে এই এসআইআর পদ্ধতিকে শেষ করতে হবে এবং খুব শীঘ্রই। 3 মাস বলতে কবের মধ্যে? মার্চের মধ্যে? একেবারে মার্চের আগে। আচ্ছা, অর্থাৎ যদি এসআইআর পদ্ধতি নভেম্বরে শুরু হয় তাহলে সেটি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির মধ্যে শেষ হবে। এবং যদি পুরো পদ্ধতি শুরু করতে ডিসেম্বর হয়ে যায় তাহলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি শুরু হবে, মার্চে ইলেকশন ঘোষণা হয়ে যাবে। আচ্ছা, তার মানে তুমি বলছো যে মার্চ নাগাদ ইলেকশন ঘোষণা হতে পারে। দিল্লির গোপন ঘরে কি বৈঠক হয়েছে আপনাদেরকে জানাবো, তবে আরো একটু ডিটেলসে আমরা জানাবো, অনির্বাণ সেটা বলবেন। তবে তার আগে পরের জেলাটার দিকে একটু নজর রাখি। দেখিয়েছিলাম মালদা, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর 24 পরগনা। এবার দেখাই দক্ষিণ 24 পরগনা। এখানে মিলল কত, মিলল না কত। দক্ষিণ 24 পরগনা, আমরা সবাই জানি যে দক্ষিণ 24 পরগনা হচ্ছে একটা সীমান্তবর্তী জেলা, এবং এখানে দেখা গেল যে 50% মিলল না। অনির্বাণ, এত ভয়ানক বেশ কিছু তথ্য ইতিমধ্যে উঠে এসেছে যে এইরকম একটা জায়গা দক্ষিণ 24 পরগনা, একটা সীমান্তবর্তী জায়গা, 50% মিল নেই সেখানে। একেবারেই দক্ষিণ 24 পরগনা, যেই দক্ষিণ 24 পরগনায় কিন্তু সুন্দরবন থেকে শুরু করে ক্যানিং, ডায়মন্ড হারবার এই জায়গাগুলো রয়েছে এবং বিস্তৃত এলাকা কিন্তু সেখানে দাঁড়িয়ে স্পষ্টত বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করে। এবং শুধু তাই নয়, জলপথ, স্থলপথ, দুই পথেই কিন্তু সেখানে বর্ডার শেয়ার করছে দক্ষিণ এই জেলা। ফলে সে জায়গায় দাঁড়িয়ে অমিল রয়েছে এবং ইলেকশন কমিশনের তরফ থেকে কিন্তু এই ডেটা প্রকাশ করা হচ্ছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে বিরোধীদের কি স্ট্যান্ড পয়েন্ট হবে বা এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারের তরফ থেকে কি দাবি জানানো হয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। কিন্তু কোথাও গিয়ে এই যে এলাকা, সেই এলাকায় কিন্তু বিস্তীর্ণ এলাকায় কিন্তু অন্য কমিউনিটি বা সংখ্যালঘু কমিউনিটির মানুষজন কিন্তু বসবাস করে। এবং শুধু তাই নয়, সেখানে কিন্তু প্রচুর গরিব মানুষ, অর্থাৎ একেবারে যারা বিলো পভার্টি লেভেলের মানুষজন, সেখানে একেবারে ফিশারম্যান হতে পারে বা বিভিন্ন পেশার সঙ্গে, অন্যান্য পেশার সঙ্গে যুক্ত হতে পারে, তারাও কিন্তু সেখানে রয়েছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই যে মানুষজন, তাদের যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে সমীক্ষা করা হয়েছে, সেই সমীক্ষা কতটা যুক্তিযুক্ত বা আগামী দিনে যখন এসআইআর প্রক্রিয়া শুরু হবে সেটাই এই মুহূর্তে দেখার, যে দক্ষিণ 24 পরগনায় যে অমিল রয়েছে সেই অমিলের পরে কত সংযোজন হয় বা আদেও এই 50% যে অমিল রয়েছে তাদের পুরো তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়, সেদিকেই কিন্তু আমাদের নজর থাকবে। এরপর এমন একটা কেন্দ্র আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে কলকাতা উত্তর বা উত্তর কলকাতা।
উত্তর কলকাতার কতটা মিল কতটা অমিল আসুন এবার আপনাদের দেখাই। উত্তর কলকাতায় অমিল হচ্ছে 44.65%, মানে প্রায় 45% মতো এখানে অমিল। এবং উত্তর কলকাতা এমন একটা জায়গা যেখানে একটা একটা শহর, কলকাতাটা প্রাণকেন্দ্র বলা যায় অনির্বাণ, এবং সেখানে এত শতাংশ অমিল, এটাও কিন্তু একটা বড় বিষয়, ভাবনার একটা বড় বিষয় যে সীমান্তবর্তী নয় কিন্তু তারপরেও কেন এতটা অমিল। দেখো, কলকাতা যদি আমি বলি তাহলে কলকাতায় অমিল হবার বেশ কিছু প্রসঙ্গ রয়েছে, এবং সেই প্রসঙ্গের ক্ষেত্রে কিন্তু সেটা বলাই যায় যে কোথাও গিয়ে কলকাতা শহরে যদি কোনো অমিল থাকে বা কলকাতা থেকে বহিরাগত বা বাইরের লোকেরা বা প্রবাসী, বিভিন্ন রাজ্যের প্রবাসীরা এসে থাকে, তো সেটাই অবাক হবার কিছু নেই। কিন্তু কোথাও গিয়ে অন্য ভাষী মানুষজন কলকাতায় প্রচুর এসছে, এবং গত 20 বছর থেকে 25 বছরের মধ্যে পশ্চিমবঙ্গের শহর এবং শুধু পশ্চিমবঙ্গ নয়, শহর কলকাতার মধ্যে অনেক ইন্ডাস্ট্রি, অনেক আইটি হাব, অনেক ধরনের কিন্তু সেখানে একেবারে কর্মসংস্থান তৈরি হয়েছে। এবং শুধু কর্মসংস্থান তৈরি হওয়াই নয়, তুমি যদি উত্তর কলকাতার বিস্তীর্ণ একটি এলাকা দেখো, সেটা হলো বাজার এলাকা, অর্থাৎ বড় বাজার সেখানে রয়েছে। সেখানে আমি কোলে মার্কেটটাকে উত্তর কলকাতার মধ্যে ধরতে পারি, এবং তার পাশাপাশি কিন্তু একেবারে ইন্ডাস্ট্রি বেল্টও যদি দেখি আমি, কাশীপুর, তার পাশাপাশি বেলগাছিয়া, এইসব জায়গায় প্রচুর কর্মসংস্থান রয়েছে। এবং তার পাশাপাশি তুমি যদি দেখে থাকো, এই কর্মসংস্থানগুলোতে, এই বাজারগুলোতে, এইসব এলাকায় কিন্তু ভিন রাজ্যের মানুষজন, অন্য ভাষার মানুষজন কিন্তু এসে ভিড় করেন। সেটা উড়িষ্যা হতে পারে, সেটা বিহার হতে পারে, সেটা ঝাড়খণ্ড হতে পারে, সেটা উত্তরপ্রদেশ হতে পারে। সেখান থেকে কিন্তু প্রচুর মানুষ শেষ 20 থেকে 25 বছরে এসছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই বিষয়টাকে কোথাও গিয়ে একেবারে যে বলা যায় যে প্রচন্ড অবাক হবার কিছু নেই, কিন্তু কোথাও গিয়ে ওই যে অমিল, সেই অমিল ঠিক কোন কোন জায়গায় আছে, এসআইআর পদ্ধতি আরো এগোলে সেই বিষয়টা বোঝা স্পষ্ট হবে। আমরা এতক্ষণ ধরে দক্ষিণবঙ্গ নিয়ে আলোচনা করছিলাম, আমরা দক্ষিণবঙ্গের অন্যান্য জায়গাগুলো সম্পর্কে নজর দেব, কিন্তু একটু উত্তরবঙ্গে যাই। উত্তরবঙ্গেও বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো সীমান্তবর্তী, সেখানকার কিরকম অবস্থা। আমরা একেবারে ওপর থেকে শুরু করি, কালিম্পং। কালিম্পংয়ে কতটা মিল কতটা অমিল আসুন আপনাদের দেখাই। কালিম্পংয়ে অমিল হচ্ছে 34.71%, অর্থাৎ প্রায় 35%, অর্থাৎ 65% এখানে মিল পাওয়া গিয়েছে। কালিম্পংয়ের ছবিটা কিন্তু মোটামুটি 2002 সালের সঙ্গে 2025 সালে মোটামুটি 65% মিল পাওয়া গিয়েছে। কালিম্পংয়ের পর আমরা আসবো হচ্ছে আলিপুরদুয়ারে। আমরা একটু দেখাই, উত্তরবঙ্গের জায়গাগুলো দেখাই, তারপরে আলোচনায় আসবো। আলিপুরদুয়ারে কতটা অমিল? আলিপুরদুয়ারে 46.27% অমিল, যথেষ্ট। 47% অমিল, প্রায় 50%-এর কাছাকাছি। এটাও কিন্তু একটা মাথা ব্যথার কারণ। তারপরে কোচবিহার, আমরা সবাই জানি নিশীথ প্রামাণিকের জায়গা এই কোচবিহার। সেই কোচবিহারে এবার একেবারে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। কোচবিহারে 45% অমিল, মানে মাত্র 55% মিল।